আমাদের নমস্কার। প্রাসঙ্গিক অনুষ্ঠানে আমি শঙ্কর প্রতি আপনাদের সবাইকে স্বাগত জানাই বরাক বিনোদনের এই ফেসবুক পেজে। তো দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমরা এসেছি এবং আমার সঙ্গে রয়েছে মৌমিকা দেব। ইতিমধ্যে প্রথম পর্বে দেখেছেন মৌমিকার সাফল্যের কথা আমরা শুনেছি এবং আজকের এই অনুষ্ঠানে তার কিছু আমরা গান শুনবো, কিছু কথা শুনবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ মিত্র এবং আমাদের সঙ্গে তবলায় সমাগত করছেন শ্রী প্রীতম কান্দিদে। সকলকে আমি আবার স্বাগত জানাই। আমি এবার সরাসরি চলে যাচ্ছি মৌমিকার কাছে। কিন্তু তবুও একটা আমার জিজ্ঞাসা, রবীন্দ্রসঙ্গীতটাই কেন অনেকে ভয় করেন? আমি ছোট থেকেই শিখছি রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে স্যারের উদ্যোগেই বলা যায়। স্যারের ইচ্ছেতেই আমার রবীন্দ্রসঙ্গীত শুরু করা, এবং এখন অবধি ছোট থেকে এত বড় হয়ে গেছি, স্যার আমাকে হাতে ধরে বলতে গেলে কবিতার মতো করে বুঝিয়ে বুঝিয়ে জিনিসটা বলে দেন, কিভাবে করতে হয়, কোন কথাটার কি অর্থ বের হবে, উচ্চারণ কিভাবে করতে হবে। বিশেষ করে এই কারণেই আমার মানে একটা ভালো লাগা, একটা অনুভূতি জন্ম নিয়েছে। সেজন্য আমি ভালোবাসি, মন থেকেই ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত করতে। তো আমি তোমাকে বিশেষ বার্তা দিতে চাই। আমাদের এখানে হাইলাকান্দি যে অডিশন হয়েছিল, বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পী, শিক্ষিকা এবং তিনি নৃত্যশিল্পীও আমাদের সুচিত্রা ভট্টাচার্য। আমি যখন ওনাকে তোমার ফলাফল জানালাম, তিনি বললেন আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন, সেটা তো থাকবেই, আর বলবে মেয়েটাকে গান যেন না ছাড়ে, তার গলায় আক্ষরিক করতে রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে, এবং মানে তিনিও অবশ্যই সহযোগিতা করবেন যদি কোনো সহযোগিতা চান। তো আমরা এখানে আমরা বলতে পারি তাহলে তুমি মোটামুটি রবীন্দ্রসঙ্গীতের বাইরে আর অন্য কোনো গান করো? হ্যাঁ, আমি লোকগীতি করি, তারপর আধুনিক গানও করি, শ্যামা সঙ্গীতও করি। অত আশা করছি আপনাদের সকলের মৌমিকা গান ভালো লাগছে। তার কণ্ঠে আমরা বরাবরই কিন্তু মানে শুনি রবি ঠাকুরকে। এখানে অভি আছেন। অভি, একটু অন্য স্বাদের গানে গেলে কি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে এটা তোমার বিশেষ কোনো আবদার আছে মৌমিকার কাছে? না, আমারও মনে হচ্ছে যে রবি ঠাকুরের গান এত ভালো গাইতে পারে, সে যদি বাংলা আধুনিক গান দু একটা আমাদেরকে গেয়ে শোনায়, আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, তাই না? একটা আধুনিক গান শোনালে খুব ভালো হয়। তো আমরা শুনতে চাইবো, দর্শকরা শুনতে চাইবেন মৌমিকার কণ্ঠে প্রথমবারের মতো আধুনিক গান শুনবো আমি। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দুহাত ধরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশায় আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশায় আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তেমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পাড়া। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দুহাত ধরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। হয়তো একটা কথা
মানে ওর গান শোনার পর মনে হচ্ছে আজকালকার, সেও তো আমাদের মানে এই প্রজন্মের, ঠিক না? মানে এই প্রজন্মের আমি মানে ওকে বারবার লক্ষ্য করেছি। আমি মানে কি মানে আমাদের গুয়াহাটিতে লক্ষ্য করেছি, হাইলাকান্দি লক্ষ্য করেছি। যেমন আজকাল আমরা কিছু কিছু গান আর করি না, কিছু এটা সেট অফ সং হয়ে গেছে, সেই গানগুলো করে আমি দেখেছি এখানে অনুষ্ঠানে একই গানের উপর নাচ চলছে, একই গান উপরে চলছে, কিন্তু ওর যে মানে গানটাকে যে বাছাই করা, তার কিন্তু এখানে প্রীতম আছে, প্রীতম একমত হবে, ওর কিন্তু গান বাছাই আমাদের আমাদের হাইলাকান্দির বাছাই পর্বে সে একমাত্র ওই গানটি করেছিল, আর কেউ করেনি। তো ঠিক তেমনি ভাবে গুয়াহাটিতে যে গানটি করেছিল এবং একমাত্র করেছে, তো গানের বাছাই এবং এত এত মানে ছোট বয়সে এত প্রাণ। তো কি মনে হয় আমাদের এই প্রজন্ম আমাদের এই যে মানে ধারাবাহিকতাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে? আমরা কিন্তু আশাবাদী তাদের নিয়ে। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি যেটা মনে করি আর কি, গানের সিলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোনো একটা প্রতিযোগিতায়, গানের প্রতিযোগিতায় প্রতিযোগীরা কোন গান সিলেক্ট করবে, অবশ্যই গানের শিক্ষক বা শিক্ষিকা যারাই রয়েছেন তারাও ভীষণভাবে অভিজ্ঞ থাকেন গানের সিলেকশন নিয়ে। কারণ আমার মনে হয় খুব কঠিন গান বা খুব সহজ গান না নেওয়াটাই ভালো, কিন্তু প্রচলিত গান, যে গানটা সবার হৃদয়কে ছুঁয়ে যায়, সেই গানগুলোই সিলেক্ট করা উচিত। আর এটাও কথা যে যদি কোনো ইজি গান, কোনো সহজ গান কেউ গাইতে গিয়ে কোনো ভুল করে দেয় স্টেজে বা মঞ্চে, তখন অবশ্যই জাজেস যারা একটু সেইভাবেই দেখবেন যে এটা তো সহজ গান ছিল, সেই গান গাইতে যদি তোমার মানে কোনো ত্রুটি রয়ে যায়, তবে তোমার এই প্রতিযোগিতায় তোমার পুরস্কারের যে তালিকায় আসাটা আর হচ্ছে না আর কি। তো কথা হচ্ছে, আমার যেটা মনে হয়, আমিও যেহেতু আসাম সাংস্কৃতিক সংগ্রামে, মহাসংগ্রামে শঙ্করদার দলতেই আমিও জাজের আসনে বসেছিলাম। আমার দৌলতদা, তুমি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছো বলে তোমাকে না, মোটেই না। আমার কাছে সঙ্গীত অনেক কঠিন ব্যাপার। সঙ্গীত কঠিন হলো, তুমি কোন রাজ্যিক স্তরের কোন প্রতিযোগিতায় বিচারকের আসনে বসা ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু একটা জিনিস আমরা বলতে পারবো, হয়তো মানে অভি বলছে, কিন্তু মানে করিমগঞ্জ থেকে যারা জেলা স্তরে বাছাই করেছিল সৌম্য, ওরাই বাছাই করেছিল, তাই এসে জোহরি বি চাইয়ে। হ্যাঁ, সেটা অবশ্যই। সৌম্যজিতের কণ্ঠেও আমরা ভীষণ ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শোনার সুযোগ পেয়েছিলাম। যেটা আমি বলছিলাম, বিচারকের আসনে যদি কেউ বসে, তার চোখে সেটাই থাকবে। যদি কোনো সহজ গান কেউ একটু যদি মানে ভুল ত্রুটি রেখে যদি গায়, তাহলে কিন্তু সেটা কিন্তু আবার মানে প্রতিযোগিতার আওতায় আসছে না। তাই খুব সহজ বা খুব কঠিন গান নেওয়াটা উচিত না, কিন্তু সেই গান সবার মন ছুঁয়ে যেতে হবে। এবং এটাও ঠিক যে গানের সিলেকশনের পেছনে একটা ভীষণ বড় একটা টেকনিক্যাল ব্যাপারে রয়েছে। কারা সঙ্গত করবেন, কোন শিল্পী কি ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছেন, সাউন্ড সিস্টেম কেমন থাকবে, সেগুলো নিয়েও একটু বিচারধারা করতে হয়। কারণ যদি সাউন্ড সিস্টেমের মানে দিকটা যদি একটু দুর্বল থাকে, তাহলে কিন্তু বিভিন্ন গান কিন্তু এই সাউন্ডের জন্য মার খেয়ে যাবে, ঠিক না কথাটা? তো আজকালও ভালো লিরিক্স পাওয়া যায়। কারণ আমরা যদি বলি হাইলাকান্দি আমি তোমায় ভীষণ চাই, তোমার বুকে আমি শান্তি খুঁজি, সহজ কথা আমরা প্রতিদিন বলি, আমি হাইলাকান্দির বালা পাই, কিন্তু সহজ কথাটাকে যে সহজভাবে বলা, সেটা কিন্তু অভি আমাদেরকে বারবার তার মানে আমার জানার মতো অনেকগুলো গান, সে অনেকগুলো পাইপলাইনে আছে, প্রকাশ হয়নি। আজকাল হয়তো কিছুদিন আগে আই লাভ হাইলাকান্দি একটা সাইনবোর্ড লেগেছে আমাদের প্রবেশদ্বারে হাইলাকান্দি শহরের, কিন্তু সেই হাইলাকান্দি আমরা যখন এখান থেকে আমাদের আসাম সরকারের সেই বিহুর অনুষ্ঠান যেটা হলো, এখান থেকে হাইলাকান্দি জেলা থেকে 20 জন আমাদের শিল্পীরা গেছিল, নাচের শিল্পীরা, এবং সেই অনুষ্ঠানটা হওয়ার পর, গিনিস রেকর্ড হওয়ার পর, আমরা ছিলাম আমাদের সরস্বতী স্টেডিয়ামে, এবং সেখানে আমাদের মেয়েরা হাইলাকান্দি, কারণ সবাই নিজের গান গাইছে, মানে এখানে অনেকেই বিহু করছেন, অনেকে নিজের গোয়ালপাড়ায় গান করছেন, কিন্তু ওরা কিন্তু বলছে হাইলাকান্দি আমি তোমায় ভীষণ চাই, এবং সে গানটার রিদমটা এমন ভাবে ছিল, অন্যায় এসে বলছে হাইলাকান্দি আমি ভাল পাও। মানে এই যে এটা কিন্তু একজন যে মানে লিখেন, ওনার একটা অনেক দিক দেখতে হয়। কারণ সহজ গান সহজ গান আমাদের কানে বাধা থাকে, তাহলে একটু ভুল হলে কিন্তু কানে লাগে, কিন্তু গান সহজের মধ্যেও সহজটাকেও পরিবেশন করার উপর কিন্তু শিল্পীর দায়িত্ব। এটা আমি কিভাবে সহজটাকে পরিবেশন করব। তো ফেরিওয়ালা এবার আমাদের সকলের প্রিয় ফেরিওয়ালা, হাইলাকান্দির গর্ব, আমাদের গানের দল ফেরিওয়ালা এবছর 10 বছরে পা দিল। একটু যদি আমরা স্মৃতি রোমন্থন করি সংক্ষিপ্তভাবে, তারপর আমরা গানে যাইব। হ্যাঁ, অবশ্যই। আজকের দিনটা আমরা আমাদের বাংলা গানের দল ফেরিওয়ালার প্রত্যেক সদস্যের ভীষণ একটা আবেগিক দিন, খুবই স্মৃতিবিজড়িত দিন।
2015 ইংরেজিতে আজকের দিনেই আমরা রবীন্দ্র ভবনে প্রথম আত্মপ্রকাশ করেছিলাম। এবং যখন হাইলাকান্দি শহরের সেই সময়ের যুব প্রজন্মের যে ছেলেরা শ্রীকৃষ্ণ সারদা কলেজে পড়তো, আমার থেকে বয়সে অনেক ছোট, তন্ময় আমার বাড়িতে একদিন এসেছিল। সে তখন বিএসসি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ছিল, ফিজিক্স অনার্স নিয়ে পড়তো। সেই ছেলেটি একটি স্বপ্ন নিয়ে এসেছিল, আমার কাছে এসেছিল, যদি আমিও সহযোগিতা করি তাহলে ভালো হয়। আমি তখন তার চোখে একটা সম্ভাবনাময় একটা স্বপ্নের আভাস পেয়েছিলাম যে এই ছেলেরাই তো আমাদের শহরের গর্ব। তো তন্ময়ের সাথে প্রতুল সিনহা ছিল, আমাদের আশ্রম রোডের, হাইলাকান্দি আশ্রম রোডের যে বিক্রম দত্ত পিট্টু, সে ছিল, খুব ভালো গিটার বাজায়। প্রহ্লাদ রিয়াং ছিল, সে তখন কিবোর্ড বাজাতো। প্রহ্লাদ রিয়াং কিন্তু হাইলাকান্দিতে ভীষণ জনপ্রিয়, যদিও এই মুহূর্তে সে আমাদের সাথে মঞ্চে অনুষ্ঠান করছে না। তবে এরা কিন্তু আমাদের এই মানে বাংলা গানের দল ফেরিওয়ালার মানে ফাউন্ডার মেম্বার ছিল আর কি। এবং টিটুদা যদি তখন সহযোগিতা না করতো, রিহার্সেলে যদি না যেত, তাহলে হয়তো আমরা সেই সাহসটা পেতাম না। কারণ একটা ব্যান্ড প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই সময় যদি আমরা আধুনিক প্রযুক্তিগত সেই বাদ্যযন্ত্রগুলো নিয়ে আমরা মাঠে না নামি, তাহলে হয়তো দর্শক শ্রোতাদের মন জয় করতে পারতাম না। কারণ আমরা কেউই কিন্তু গান শিখিনি। এবং আরো না বললেই না হয়, বিপ্লব ছিল, বিপ্লব দাস, যে ভীষণ ভালো একজন খুবই জনপ্রিয় নাট্যশিল্পী। বিপ্লব ছিল আমাদের ফাউন্ডার মেম্বার। রাহুল দেব, সেও ছিল আমাদের ফাউন্ডার মেম্বার। যেমন মৈত্রায়ণ চৌধুরী, আজকের দিনে ফেরিওয়ালার মধ্যমণি যাকে বলা হচ্ছে, মানে কেন্দ্রবিন্দু আর কি। তো মৈত্রায়ণের সাথে রয়েছে প্রতুল সিনহা, তারপর আমি রয়েছি, মানসজ্যোতি দেব রয়েছে, আমারই পাশের বাড়ির রোহন, সৌরিন দেব রয়েছে, পার্থ পাল কিন্তু আমাদের আরেক মধ্যমণি। আমাদের পার্থ যে জায়গাগুলো সে করছে, আমাদের দলের মধ্যে আর কেউ কিন্তু সেই জায়গাগুলো করতে পারছে না। আর তো আমাদের পিন্টু দা বেস গিটারে রয়েছে, আর পার্থ দা, সুমিত কর্মকার, করিমগঞ্জের খ্যাতনামা গিটার বাদক, আমাদের অনেক সিনিয়র, বিশ্বরূপ শর্মা, রাজাদার কথা না বললেই না হয়। কারণ আজকে পর্যন্ত ফেরিওয়ালার যত গান চেষ্টা করেছি আমরা কম্পোজ করার, রাজাদাই মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ করেছে, মিউজিক কম্পোজ করেছে। তো 1 জুলাই রবীন্দ্র ভবনে যখন আমরা আত্মপ্রকাশ করলাম, আমরা কিন্তু তখন ভাবিনি যে এত দূর আমরা এগিয়ে আসবো, এত অনুষ্ঠান আমরা করবো, আমরা এত ভালোবাসা, এত আশীর্বাদ, শুভেচ্ছা পাবো এই শহর থেকে, আমরা কিন্তু ভাবিনি। যেহেতু হাইলাকান্দি আমি তোমায় ভীষণ চাই গানটি নিয়ে কথা হচ্ছিল, সেই গানটি অনেক অনুষ্ঠানে, অনেক মঞ্চে আমি মানে বিভিন্ন প্রসঙ্গে কথাটি উঠেছিল, আমি তখন উল্লেখ করেছিলাম। আমাদের যখন প্রথম রিহার্সাল শুরু হয় হাইলাকান্দি শহরের নতুন পাড়া স্থিত সুশান্ত শেখর বিদ্যা মন্দিরেই রিহার্সাল গুলো শুরু হয়েছিল। সেই সুশান্ত শেখর বিদ্যা মন্দিরে বসেই কিন্তু হাইলাকান্দি আমি তোমায় ভীষণ চাই গানটি লেখা শুরু করেছিলাম। এবং আমার যতটা মনে হয়, একদিন কারেন্ট চলে গিয়েছিল, তো অন্ধকারের মধ্যে যখন 2-1 ছেলে যখন ক্যান্ডেল বাতি কিনতে যখন দোকানে গিয়েছিল, তখনই মোবাইলে টাইপ করে কয়েকটা লাইন লিখে নিয়েছিলাম, এবং 15-20 মিনিটের মধ্যেই মোটামুটি 90% লেখা হয়ে গেছিল। এবং সত্যি কথা, এখন তোমার সামনেই বসে আছে, এই কথা না বললেই না হয়, আমার মনে হয় হাইলাকান্দি শহরের অনেকেই জানেন, শঙ্করদা না থাকলে হাইলাকান্দি আমি তোমায় ভীষণ চাই গানটা রেকর্ড করা হতো না। এত উৎসাহিত করেছে শঙ্করদা। এই শ্রীকৃষ্ণ সারদা কলেজে আমরা সরস্বতী পুজোতে খিচুড়ি খেতে গিয়েছিলাম, তখন সেই কলেজে শঙ্করদার সাথে দেখা হলো, তো হাইলাকান্দি তোমায় ভীষণ চাই গানটা গাও। রবীন্দ্রমেলার আড্ডা করে প্রথম আমরা মানে পাবলিকের সামনে কিন্তু প্রথম আমরা গানটা করেছিলাম এই রবীন্দ্রমেলা আড্ডা করে। এবং আমার মনে আছে রবীন্দ্রমেলা আড্ডা করে যাওয়ার 2-3 ঘন্টা আগেই ওই আমাদের রবীন্দ্রমেলা নিয়ে যে স্টানজাটি লেখা হয়েছিল, সেই স্টানজাটি লেখা হয়েছিল। এই স্টানজা আগে গানটার মধ্যে ছিল না, সেটা পরে অ্যাড করা হয়েছে। তো অনেক স্মৃতি বেরিয়ে আসে এই ধরনের অনুষ্ঠানে, যদি কেউ প্রসঙ্গ টেনে আনে। তো অনেক জায়গায় অনুষ্ঠান করা হয়ে গেছে, আমরা সুদূর মুম্বাই শহরে অনুষ্ঠান করেছি, তারপর মুম্বাই শহরের সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা আরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলাম। নাগাল্যান্ডের ডিমাপুরে দুবার আমরা অনুষ্ঠান করেছিলাম। গুয়াহাটি সিলেটি সম্মেলন, শিলংয়ের সিলেটি সম্মেলনে আমরা মানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলাম। হাফলং এ অনুষ্ঠান করেছি। বাংলাদেশের সিলেট স্টেশন ক্লাবে আমরা 2 বছর আগে অনুষ্ঠান করে এসেছি, এবং বরাক উপত্যকার তো বিভিন্ন মঞ্চে মানে অসংখ্য অনুষ্ঠান আমরা করে ফেলেছি এতদিনে। এবং বরাক উপত্যকা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, বিশেষ করে হাইলাকান্দি শহর যে ভালোবাসা দিয়েছে, সত্যি সবার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এই ভালোবাসা যদি আমরা আরো পেতে থাকি, অবশ্যই আগামীতে আরো বিভিন্ন গান নিয়ে আমরা আসবো।
আর তাই সবার শুভেচ্ছা আশীর্বাদ কামনা করছি, এটাই আর কি। হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের এই শহর আরো গান চাইছে ফেরিওয়ালাদের কাছে। সব মিলিয়ে গুটি গুটি পায়ে আমাদের ফেরিওয়ালা 10 বছরে পাড়ি দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে আরো ফেরিওয়ালায় নতুন নতুন জন আসবেন, নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে এই ফেরিওয়ালার মাধ্যমে।